জয় হিন্দ বন্ধুরা। আজকে তোমরা প্রাইমারি শিক্ষক নিয়োগের এটা পর্ব হচ্ছে 15। এর আগে প্রায় আমরা বেশ কয়েকটা ক্লাস দিলাম, তোমরা আশা করছি প্রত্যেকটা ক্লাস দেখেছো। তো দেখো, আজকের ক্লাসে আমরা নতুন ভাবে আবার ডিসকাশন শুরু করব। নতুনভাবে বলতে গেলে সেই যে পর্বগুলো আমাদের পরপর চলছিল সেটাকেই কন্টিনিউ করছি। তো দেখো, আজকে আমাদের কোয়েশ্চেন্সে কী আছে আমি সেগুলো তোমাদের সাথে আলোচনা করছি। তার আগে তোমাদেরকে গুরুত্বপূর্ণ দুটো তথ্য দিয়ে রাখি। আমাদের একটা টেলিগ্রাম, এই দেখো সেই টেলিগ্রাম চ্যানেল। তো তোমাদের যদি প্রয়োজন থাকে তাহলে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল রয়েছে অগ্নিবীণা ইনস্টিটিউশন বলে, আমরা এখানে জব সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা এই চ্যানেলগুলোতে অ্যাড হতে পারো। তোমাদের টেট ইন্টারভিউকে মাথায় রেখে আমরা একটা বিশেষ পিডিএফ তোমাদের জন্য রেডি করেছি। তো তোমরা যদি চাও এই পিডিএফটা তোমরা কালেক্ট করতে পারো বা নিতে পারো, তার জন্য এই পিডিএফের জন্য পেমেন্ট করা হয়েছে মাত্র 99 রুপিস। তো যে কেউ তোমরা এই পিডিএফটাকে অ্যাভেল করতে পারো। আমাদের যে নাম্বার আছে, তোমাদের ডেসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করে লিখবে যে নিড প্রাইমারি টেট ইন্টারভিউ পিডিএফ। তারপরে তোমাদেরকে একটা কিউআর কোড দেওয়া হবে, সেখানে তোমরা 99 রুপিস পেমেন্ট করলেই তোমরা এই পুরো পিডিএফ, যেটা থেকে আমি এখন ক্লাস করাচ্ছি, সেই পুরো পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো তাহলে শুরু করি আজকের প্রথম কোশ্চেন। আজকের আমাদের আলোচনার টপিক থাকবে, টপিক 1-এ যেটা থাকবে ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যান্ড স্টুডেন্টস প্রবলেম, শ্রেণীকক্ষ পরিচালনা। দেখো, এইভাবে আমাদের বেশ কিছু টপিক এখন তোমাদের সাথে আমরা প্রায় 17 থেকে প্রায় টপিক আমাদের এখন সংখ্যা রয়েছে, কিছু না 45টা টপিক আমরা তোমাদের সাথে আলোচনা করব পরপর। তো দেখো এই তোমার, তো আজকের কোশ্চেনে প্রথম যে কোশ্চেনটা বলছে টপিক 1 থেকে, যে ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যান্ড স্টুডেন্টের যে শ্রেণীকক্ষ পরিচালনা কি, মানে ক্লাসরুম ম্যানেজমেন্টটা কি, সেটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেখো, শ্রেণীকক্ষ পরিচালনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন শিক্ষক শ্রেণীকক্ষের পরিবেশকে শিখন এবং শেখানো প্রক্রিয়ার টিচিং লার্নিং প্রসেসের জন্য উপযোগী করে তোলে। এর মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে ডিসিপ্লিন বজায় রাখা বা শৃঙ্খলা বজায় রাখা। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বা ইন্টারেস্ট তৈরি করা। মানে তুমি যখন পড়াবে বাচ্চাদের, তুমি যদি বাচ্চারা তোমার প্রতি ইন্টারেস্টই না থাকে, তোমার লার্নিংয়ের প্রতি আগ্রহী তো যদি তুমি তৈরি না করতে পারো, তাহলে আলটিমেট পড়াটা সেই পড়ার মধ্যেই থাকে না, মানে পড়াটা একটা অন্য লেভেলেরও হয়ে যায়। মানে সেখানে বাচ্চারা জাস্ট শরীরটা তাদের এখানে থাকে, মনটা এখানে থাকে না। তো বাচ্চাদের তোমাদেরকে ক্রিয়েট করতে হবে, এনভায়রনমেন্টটাকে এমন তৈরি করতে হবে পরিবেশ ক্লাসের মধ্যে, যাতে তাদের ধ্যান এবং মন এবং শরীর সব কটাই যেন ক্লাসরুমের মধ্যে থাকে। তো ক্লাসটাকে তোমাকে অবশ্যই আকর্ষণীয় এবং ইন্টারেস্ট অবশ্যই তৈরি করতে হবে। সেই ইন্টারেস্টের জায়গাটা তুমি যদি না নিয়ে আসতে পারো তাহলে অ্যাকচুয়ালি ক্লাসের কিছু মানে থাকে না। তো ম্যানেজমেন্টের মধ্যে মেন যে আমরা প্রসিডিওরগুলো দেখলাম সেটা হচ্ছে ডিসিপ্লিন। অবশ্যই তুমি অ্যাজ এ টিচার তোমার ডিসিপ্লিনই মেথডটা থাকবেই, কিন্তু তোমার আচরণ বন্ধুসুলভ হবে। বন্ধুসুলভ আচরণ মানে একদম যে বন্ধু তা নয়, তোমাকে বন্ধুসুলভ আচরণ হতে হবে। সেখানে অবশ্যই তোমার ডিসিপ্লিনই মেথড তোমাকে থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। এবং শ্রেণীকক্ষের সময় শ্রেণীকক্ষের সময় ও সম্পদের কিন্তু সঠিক ব্যবহার তোমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে, দেখো তোমাকে কিছু কম্পোনেন্টস অফ ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে হবে। মাইন্ড ম্যাপ তোমাকে তৈরি করতে হবে। যেমন কীরকম মাইন্ড ম্যাপ করতে হবে, যেমন তোমাকে মানে এনভায়রনমেন্ট একটা তৈরি করতে হবে, পরিবেশ গঠন করতে হবে। একটা ক্লাসের মধ্যে একটা এনভায়রনমেন্ট থাকতে হবে, যে ক্লাসরুম এনভায়রনমেন্ট সেটা তোমাকে থাকতে হবে। তোমাকে একটা ডিসিপ্লিন হতে হবে, তোমাকে ক্লাসের মধ্যে একটা ডিসিপ্লিন থাকবে, যে যখন যা খুশি তা করতে পারবে তা নয়। তো তোমার যে এনগেজমেন্ট, স্টুডেন্টদের যে অংশগ্রহণ, পার্টিসিপেশন, এটা ওয়ান ওয়ে পার্টিসিপেশন হলে হবে না, তোমাকে টু ওয়ে কমিউনিকেশন তোমাকে রাখতে হবে। দেখো, আমরা ওয়ান ওয়ে কমিউনিকেশন বলতে গেলে, যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো তুমি টিভি দেখছো, তুমি একটা খবরের চ্যানেল দেখছো, তো সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। মানে তুমি যে খবর দেখছো, তুমি কিন্তু যে খবর পড়ছে, যে অ্যাঙ্কার রয়েছে বা যে পলিটিশিয়ান কথাটা বলছে, তুমি কিন্তু তাকে পাল্টা কিছু বলতে পারছো না, বা
তোমার কথাটা কিন্তু সে শুনতে পাচ্ছে না, ঠিক আছে? তাহলে এই ধরনের সে যে নিউজ অ্যাঙ্কার রয়েছে বা যে পলিটিশিয়ান রয়েছে সেই যেটা খুশি সে বলে যাচ্ছে, কিন্তু তুমি তার পাল্টা কোনো রিয়াকশন দিতে পারছো না। এইটাকে বলছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। কিন্তু তুমি যখন ফোনে কিছু দেখছো, ঠিক আছে, বা ফোনে কথা বলছো কাউরির সাথে, সেখানে হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, মানে দুজনাই, তুমি একজন উল্টো দিচ্ছে, তার প্রসঙ্গে তুমি আবার বলছো। তো এই ধরনের কথাগুলোকে আমরা টু ওয়ে কমিউনিকেশন বলছি। তো তোমার ক্লাসে যে এনগেজমেন্টটা হবে ছাত্রছাত্রীদের মধ্যে এবং শিক্ষকের মধ্যে, সেটা অবশ্যই এনগেজমেন্ট হতে হবে, অংশগ্রহণ, পার্টিসিপেশন করতে হবে। এবং রিলেশনশিপের ব্যাপারটা আমি আগেই বললাম, তোমাদের গুড ওয়ে রিলেশন থাকতে হবে। কী স্ট্র্যাটেজিক্স, তোমাকে কিছু ভালো রকম স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এবার সেই স্ট্র্যাটেজিগুলো আমরা কিন্তু পরপর আলোচনা করব। যে ইন্টারভিউ বোর্ডে তোমাকে জিজ্ঞাসা করতে পারবে যে এখান থেকে একটা স্ট্র্যাটেজি থেকেই একটা কোশ্চেন আসতে পারে যে তোমার স্ট্র্যাটেজি কী হবে ক্লাসরুমের, এটা একটা কোশ্চেন হতে পারে। আবার একটা কোশ্চেন হতে পারে যে এই কোশ্চেনটা আমরা আগেও আলোচনা করেছি, যে একটা ক্লাসে বিশৃঙ্খলা কীভাবে আপনি সামলাবেন, বা ক্লাসের মধ্যে খুব ডিস্টার্ব হচ্ছে, তো সেই ডিস্টার্বটাকে সামলানোর আমি কয়েকটা পয়েন্ট তোমাদেরকে পরপর আলোচনা করছি। দেখো, প্রথমত আই কন্ট্যাক্ট বা চোখের সংযোগ। ক্লাসে প্রবেশ করেই সরাসরি পড়াশোনা না করে প্রথমে সবার দিকে তাকিয়ে চোখের সংযোগ স্থাপন করা, মানে পরপর প্রত্যেকটা স্টুডেন্টকে তাকিয়ে একটা সংযোগ স্থাপন করতে পারো। এতে কি হবে, একটা ছেলেদের মধ্যে কিন্তু একটা মানে কি বলবো, পজিটিভ, যে হ্যাঁ স্যার কিন্তু বা ম্যাম কিন্তু সবার দিকে কিন্তু নজর রাখে, তাই আমাকে কিছু করতে গেলে কিন্তু একটু ভাবনা চিন্তা করে করতে হবে। নেক্সট হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে ইতিবাচক উৎসাহ, মানে ছেলে মেয়েদের যে সমস্ত ছোট ছোট ভালো কাজ রয়েছে না, সেটাতে প্রশংসা করতে হবে। যে বা তুমি খুব ভালো বলেছো, তুমি খুব সুন্দর বলেছো, তুমি খুব মিষ্টি, এই ধরনের ছেলে মেয়েদেরকে প্রশংসা করলে তারা কিন্তু তাদের কাজের প্রতি কিন্তু অনেক বেশি উৎসাহ হবে বা উৎসাহ পাবে। নেক্সট হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বসার ব্যবস্থা। যারা বেশি কথা বলে বা দুষ্টুমি করে বা অন্যকে ডিস্টার্ব করে, তাদের না সামনের বেঞ্চে বসানো বা আলাদা করে বসানো অনেক কটা তোমার ক্লিয়ারিটি বা ক্লাসে ম্যানেজমেন্ট তৈরি হবে। নেক্সট হচ্ছে ক্লিয়ার রুলস। ক্লাসের শুরুতেই নিয়ম কিছু ঠিক করে দিতে হবে। যেমন তুমি ক্লাস আসার আগেই না, তুমি ক্লাস শুরু করার আগে ক্লাসের কিছু নিয়ম কানুন ঠিক করে দিলে, যে হ্যাঁ কোনো কিছু কথা বলতে গেলে তোমাকে আগে হাত তুলতে হবে, স্যার বা ম্যাম বলার পারমিশন দিলেই তবেই তুমি বলতে পারবে। এই ধরনের কিছু স্পষ্ট নিয়ম থাকলে সুবিধা হয়। বেশ কিছু কিছু বিশেষ সমস্যা তৈরি হয় ও তাদের সমাধান আমরা দেখব। শিশুদের কিছু আচরণগত সমস্যা হয়, তো সেই সমস্যাগুলো যেগুলো তোমাদের কোয়েশ্চেনে কিন্তু বারবার আসার সম্ভাবনা আছে। যেমন ধরো 1 নম্বর প্রবলেম যদি আমি বলি, যে অ্যাটেনশন ডেফিসিট থাকে, যে মনোযোগের অভাব থাকে। তো সেইখানে মনোযোগের অভাবে তুমি কি করতে পারো, তোমাকে সেখানে মনোযোগের অভাবে তোমার সমস্যা এটা হতে পারে। তো সেখানে কী হবে, শিশু বেশিক্ষণ এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না বা পড়ায় মন দেয় না। সেক্ষেত্রে তুমি সেই সমস্যাকে সমাধান করবে কী করে, অ্যাজ এ টিচার হিসাবে তোমার রোল কী হবে। পঠন পাঠনকে আনন্দদায়ক করতে হবে এবং তোমাকে খেলামুখী করতে হবে পড়াশোনা, প্লে অন দ্য ওয়ে মেথড। বেশ, টিচিং এড বা টিএলএম ব্যবহার করতে হবে, বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, টিএলএমের পুরো নাম ব্যবহার করতে হবে। বেশ কিছু কিছু সময় দেখা যায় কিছু ছাত্রদের এগ্রেশন বা আক্রমণাত্মক ব্যবহার দেখা যায়, যেমন অন্যান্য সহপাঠীদের মারধর করা বা জিনিসপত্র ভাঙচুর করা, এই ধরনের জিনিস দেখা যায়। তো সেক্ষেত্রে তোমার বা কিছু মানে দেখা যায় প্রায় এই সমস্যা শুনতে হয় আমাদের, যে কিছু কিছু ছাত্রছাত্রী খুব আক্রমণাত্মক হয়ে যায়, ছেলে মেয়েদের অন্যান্য স্টুডেন্টসদের বা অন্যান্য ছাত্রদের জিনিসপত্র ভাঙচুর করে দেয়, মারতে লাগে। তো সেই ধরনের জিনিসগুলোকে তোমাকে অ্যাজ এ টিচার হিসাবে তোমাকে কী করতে হবে, তার যে প্রচণ্ড রাগ, সেই রাগের কারণ খুঁজে বের করতে হবে, দরকার পড়লে তার কাউন্সেলিং করতে হবে, শান্তভাবে বুঝিয়ে বলতে হবে এবং গ্রুপ অ্যাক্টিভিটিতে তাকে যুক্ত করতে হবে, তাকে আরও 10টা স্টুডেন্টদের সাথে যুক্ত করতে হবে। নেক্সট হচ্ছে একটা খুব ভালো কোশ্চেন, সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট নেচার, লাজুক স্বভাব, কোনো কিছু বলতে চায় না, সবসময় নিজেকে লুকিয়ে রাখে, কোনো কিছু প্রকাশ করতে চায় না। এই ধরনের ছেলেমেয়েরা বেশি পিছিয়ে পড়ে সাধারণত দেখা যায়। তো পরের পয়েন্টটাও তাই, স্লো লার্নাররা অনেক সময় লাজুক প্রকৃতির হয়। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যারা লাজুক প্রকৃতির হয় বা ইন্ট্রোভার্ট
নেচারের হয়, তাদের ছোট ছোট দায়িত্ব দিতে হবে, ক্লাসে সহজ প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ করে দিতে হবে। এটা একটা করতে পারো। নেক্সট হচ্ছে স্লো লার্নার, শিখতে বা বুঝতে দেরি হয়, রেমিডিয়াল টিচিং বা প্রতিকারমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। স্লো লার্নারদের অবশ্যই রেমিডিয়াল খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর হচ্ছে ধৈর্য ধরে তাদেরকে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করতে হবে। অ্যাজ এ টিচারের কোয়ালিটি বা টিচারকে কিন্তু এই জিনিসটা করতে হবে। নেক্সট হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে বারবার জিজ্ঞাসা করা হয়েছে, যে ক্লাসে একটি বাচ্চা খুব কান্নাকাটি করছে, আপনি কি করবেন? এটা প্রায়ই শোনা যায়, ক্লাসে বাচ্চা কান্নাকাটি করলে কি করবেন আপনি? দেখো, প্রথমেই আমি বলবো যে বাচ্চাটির কাছে যাব এবং অ্যাজ এ টিচার হিসাবে বাচ্চাটির কাছে যেতে হবে এবং খুব স্নেহের সাথে তার কান্নার কারণ জানার চেষ্টা করতে হবে, যে কেন বাবা কাঁদছো, কেন কী বা তোমার মধ্যে সেই মায়া মমতা কিন্তু অবশ্যই তোমার মধ্যে থাকবে। এবং যদি দেখা যায় সেই ছেলেটির বা মেয়েটির শারীরিক অসুস্থতা রয়েছে, তাহলে অবশ্যই তোমাকে প্রধান শিক্ষককে জানাতে হবে। আর যদি বাড়ির জন্য বা ভয়ের জন্য কাঁদে, তবে চকলেট বা খেলনা দিয়ে ভোলানোর চেষ্টা করতে হবে, এবং অন্যদের সাথে খেলার সঙ্গে কিন্তু যুক্ত করে তার মনোযোগ ঘোরানোর চেষ্টা করতে হবে। এটা একটা পয়েন্ট হতে পারে। তো তোমরা যদি এর থেকে ভালো কিছু উত্তর তোমাদের মধ্যে রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী একটা কোশ্চেন রয়েছে, পেছনের বেঞ্চের ছেলেমেয়েরা প্রায়ই শোনা যায় যে ছাত্ররা খুব গোলমাল করছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? ছেলেমেয়েরা যদি বেশি গোলমাল করে, তাহলে প্রথম কাজ হবে, আমি তাদের প্রায়শই এটা কিন্তু খুব একটা রিয়েলিস্টিক প্রবলেম, এটা নতুনত্ব কিছু নয়, যে প্রায়ই শোনা যায় পেছনের বেঞ্চে যারা বসে আছে তারা খুব গোলমাল করছে। তো সেক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে যে তাদের বকাবকি না করে তাদের কাছে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করতে হবে। হ্যাঁ, হতে পারে তারা বুঝতে পারছে না বা দেখতে পাচ্ছে না, বা প্রয়োজনে তাদের স্থান পরিবর্তন করতে হতে পারে, বা অন্য কোনো সমস্যা হতে পারে, বা তারা অ্যাকচুয়ালি ক্লাসে, যেটা আমি প্রথমে বললাম, মনোনিবেশ করতে পারছে না, অ্যাট্রাকশন হতে পারছে না, যার জন্য কি করছে, তাদের সেই বোরিংনেসটাকে কাটানোর জন্য পাশের জনের সাথে খোঁচাখুচি করছে, বা কি বলবো তোমার একে অপরকে ডিস্টার্ব করছে, এরকম সিচুয়েশন হয়ে থাকে। তো তাদের একটা প্রয়োজন হতে পারে, তাদের স্থান পরিবর্তন করে দেওয়া যেতে পারে। পড়াশোনায় তাদেরকে সক্রিয় অংশগ্রহণ করানোর তার নিশ্চিত করতে হবে। মিড ডে মিলের সময় খুব বিশৃঙ্খলা হয়। হ্যাঁ, একটা কমন প্রবলেম, মিড ডে মিলের সময় অবশ্যই বিশৃঙ্খলা হয়। কিভাবে আপনি সামলাবেন? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু মিড ডে মিলের বিশৃঙ্খলা। আমি ছাত্রছাত্রীদের প্রথমে সারিবদ্ধভাবে দাঁড় করাবো। অ্যাজ এ টিচার হিসাবে আপনি এটা করবেন। তারপরে খাওয়ার আগে সবার কাছে চেক করে নিতে হবে যে সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টি নিশ্চিত করে, হাইজিনের খেয়াল তোমাকে কিন্তু অবশ্যই রাখতে হবে। এবং শৃঙ্খলা রক্ষার জন্য ক্লাস মনিটরদের দায়িত্ব দেব, এবং আমি নিজে উপস্থিত থেকে তদারকি করব, যাতে খাবার নষ্ট না হয়, সবাইকে সুষ্ঠুভাবে দেখতে পাই। দেখো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, যে এটা কিন্তু খুব রিয়েলিস্টিক একটা প্রবলেম। তো ম্যাক্সিমাম জায়গায় এই বিষয়টা কিন্তু খুব একটা আলোচনা হয়নি, যে মিড ডে মিলের সময় বিশৃঙ্খলা কীভাবে সামলাবেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মিড ডে মিলের বিশৃঙ্খলা সামলানো। পরবর্তী কোশ্চেন হচ্ছে, একজন ছাত্র ক্লাসে নিয়মিত বাড়ির কাজ বা হোমওয়ার্ক করে আনছে না, আপনি কি করবেন? তাই হোমওয়ার্ক একদিনও করছে না, তাহলে আমি তাকে শাস্তি না দিয়ে প্রথমে জানার চেষ্টা করব সে কেন বাড়ির কাজ করে আসছে না। প্রথম তার কারণ জানার চেষ্টা করতে হবে। যে কোনো কোশ্চেন্স, দেখো তোমাদের অলরেডি আমার 14টা প্লাস ক্লাস হয়ে গেল, তো তোমরা কিন্তু প্রথমেই মাথায় রাখবে, যে কোনো কোশ্চেন যেগুলো বেশিরভাগটা সিচুয়েশনাল বেসড কোশ্চেন হচ্ছে, সেগুলো কিন্তু প্রথমেই তোমাকে যে পয়েন্টটা মনে রাখতে হবে, প্রথম একটাই জিনিস, সেটা হচ্ছে তোমাকে প্রথমেই জানতে হবে যে কেন, তোমাকে কারণটা জানার চেষ্টা করতে হবে, যে কেন সে স্টুডেন্টটা এটা করেনি বা করে নিয়ে আসছে না। বেশ, এবার সেই কারণ অনুযায়ী তোমাকে কিন্তু সেই সমস্যার সমাধান করতে হবে। পড়াটা কি তার কাছে খুব কঠিন মনে হচ্ছে, নাকি
তার বাড়ির অন্য কোনো সমস্যা রয়েছে, এরপর বাড়ির কাজকে আকর্ষণীয় করার চেষ্টা করতে হবে, মানে যে বাড়ির কাজটা দেওয়া হয়েছে সেটাকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করো। প্রয়োজনে যদি দেখা যাচ্ছে সেইভাবে কোনো কাজ হচ্ছে না, তাহলে তার অভিভাবকের সাথে কথা বলে সেই সমস্যার কিন্তু সমাধান তোমাকে করতে হবে। নেক্সট হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যেমন CWSN থাকলে, বিশেষ চাহিদাপন্ন শিশু থাকলে আপনি কিভাবে তাদের সামলাবেন বা কিভাবে পড়ানো হবে। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু CWSN এর পুরো নামটা কি, এটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। দেখো, আমি অন্তর্ভুক্তমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের নীতি যেটা আছে সেটা কিন্তু মেনে চলব। পাঠদানের সময় অডিও ভিজুয়াল এড ব্যবহার করব, যাতে সবাই বুঝতে পারে, এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সামনের বেঞ্চে বসাবো এবং তার দিকে কিন্তু বিশেষ নজর দেব। এমন আচরণ করব যাতে সে নিজেকে অন্যদের থেকে আলাদা না ভাবে। মানে তোমাকে স্পেশাল চাইল্ডদেরকে কীভাবে ট্রিট করতে হবে সেই ধরনের একটা কোশ্চেন। দেখো, স্পেশাল চাইল্ডকে তোমাকে আর 5টা বাচ্চার মতনই ট্রিট করতে হবে, যাতে তাকে কিন্তু কোনোভাবেই যে মনে না হয় যে এই বাচ্চাটা কিন্তু স্পেশাল চাইল্ড, তাহলেই কিন্তু সমস্যা। তাহলে তুমি আর 5টা স্বাভাবিক বাচ্চার মতন তাকে যদি ট্রিট করো এবং বিশেষ নজর দাও, তাহলে কিন্তু সমস্যা কিছু হবে না। ক্লাসে আপনি লক্ষ্য করলেন যে হঠাৎ 2 ছাত্রের মধ্যে মারামারি শুরু হয়েছে, আপনি কি করবেন? দেখো, এটাও একটা সিচুয়েশনাল বেসড কোশ্চেন। তোমার প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে, আমি তাৎক্ষণিকভাবে তাদের থামাবো এবং দুজনকেই আলাদা করব, ডিফারেন্ট জায়গায় তাদেরকে নিয়ে যাব। উত্তেজিত অবস্থায় কাউকে বিচার না করে তাদেরকে প্রথম হয়ে আগে শান্ত করতে হবে। দুজনে, বাবা শান্ত ভাগে, আগে তোরা চুপ কর, তারপর তোদের সমস্যা দেখছি। পরে দুজনকে আলাদাভাবে আলাদা করে তাদেরকে বসাতে হবে, যে একটা ছেলেকে একদিকে আর একটা ছেলেকে আরেক দিকে, মানে দুজনকে সামনাসামনি বসিয়ে নয়, সেপারেট জায়গায় দুজনের কথা শুনতে হবে, যেটা তোমরা CIDতে দেখো, ঠিক আছে? তো তাদেরকে আলাদা জায়গায় বসাবে, তাদের জানার চেষ্টা করবে কী প্রবলেম হয়েছিল, তারপরে দুজনকে বসাবে এক জায়গায়, দিয়ে শুনবে যে তাদের কী প্রবলেম হয়েছিল। তখন দেখবে তুমি অটোমেটিক কিন্তু সমস্যার সমাধান করতে পারবে এইভাবে কিন্তু। এবং তাদেরকে একে অপরকে কিন্তু তাদের বন্ধুসুলভ বিষয়টাকে তুমি গড়ে তুলতে পারো, ঠিক আছে? বা বন্ধুর মতন আচরণের জায়গাটা নিয়ে আসতে পারো, বা তাদের যারা মারামারি করছিল এটাও করতে পারো, তাদেরকে অন্য জায়গায় বসিয়ে তাদের একে অপরের বিরুদ্ধে তুমি প্রশংসা করতে পারো, খারাপ কথা না বলে, তাতে বন্ধুত্ব সুলভ আচরণ বেড়ে যেতে পারে। পরবর্তী হচ্ছে, একজন ছাত্র ক্লাসে অন্যদের ক্রমাগত উত্ত্যক্ত বা বুলিং করছে, মানে বিরক্ত করছে, বা বুলিং শব্দটা আমরা প্রায়ই শুনেছি, ক্রিকেটে শুনি, মানে কি বলবো, মানে এক কথায় রাগানো বলে না, উত্ত্যক্ত করা, তো বুলিং করছে বা বিভিন্নভাবে বুলিং করতে পারে। এর সমাধান কি? দেখো, আমি না সবার সামনে তাকে অপমান না করে ক্লাসের পরে আলাদাভাবে ডেকে কথা বলবো। হ্যাঁ, তাদেরকে যারা বুলিং করছে তাদেরকে আলাদা করে ডাকতে হবে। তার এই আচরণের মনস্তাত্ত্বিক কারণ খোঁজার চেষ্টা করব, কেন সে বুলিং করছে। সে কি অ্যাকচুয়ালি মানে ওই খারাপ কথাগুলো বা কাউরির নামকে বিকৃতভাবে ডেকে সে কি খুব মানে আনন্দ পায়, বা তার কি এটা করেই খুব আনন্দ আসে, মানে অন্যকে ছোট দেখিয়ে তাকে সে কি খুব ভালো থাকে? এগুলো তোমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে, তার মধ্যে এমপ্যাথি বা সহমর্মিতার তার মধ্যে শিক্ষা দিতে হবে, এবং তাকে এটা বোঝাতে হবে যে কাউকে যদি খারাপ দেখায় অবশ্যই তাকে কিন্তু খারাপ লাগে, এবং সেই যে খারাপ লাগাটা সে তার মধ্যে দিয়ে তাকে সেটা বোঝাতে হবে যে তোমাকে যদি কেউ বুলিং করে, তোমাকে যদি কেউ খারাপ কথা বলে, তোমাকে যতটা খারাপ লাগে, তুমি যাকে শোনাচ্ছ তাকেও কিন্তু খারাপ লাগছে, সেই অনুভূতিটা তার মধ্যে জাগাতে হবে। তাহলেই দেখবে এটা, সে যদি সেটা বুঝতে পারে তাহলে অবশ্যই সেটা পরিবর্তন হবে। এবং যদি এতেও কাজ না হয় তাহলে তোমার কাছে শেষ রাস্তা ভাই, সেটা প্রধান শিক্ষককে জানাবে, অভিভাবক মিটিংয়ে বলবে বা অভিভাবককে বলবে। এরপর প্রথম টপিকটা আমরা দেখলাম। প্রথম টপিকটাই আমাদের ছিল যে
প্রথম টপিকটা আমাদের কী ছিল? আমাদের দেখো ফার্স্ট টপিকটা কমপ্লিট হলো। এরপর আমরা সেকেন্ড টপিক অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনটা এবার স্টার্ট করব। তারপর পাড়ায় শিক্ষালয় স্টার্ট করব, সমাবর্তন উৎসব করব, সব এক এক করে করব। তো আমরা দেখো সমগ্র শিক্ষা মিশন এই বা সমগ্র শিক্ষা মিশন বা স্কুল শিক্ষার সামগ্রিক বিকাশ, এই টপিকটা আজকে আমরা বুঝব। দেখো সমগ্র শিক্ষা মিশন বলতে, সমগ্র শিক্ষা মিশন হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা স্কুল শিক্ষার গুণগত মান বা উন্নয়নের উপর তৈরি করা হয়েছে। এটি একটি ইন্টিগ্রেটেড স্কিম, যেটা মানে ইন্টিগ্রেটেড বলতে গেলে দুটো তিনটে জয়েন্ট করে একটা যেটা হয় সেটাকে বলছে ইন্টিগ্রেটেড, বা প্রাক প্রাথমিক প্রি স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস 12 পর্যন্ত চলে। এর মূল মন্ত্র হলো স্কুল এডুকেশন অ্যাজ এ কোয়ান্টিয়াম, স্কুল শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এবার এই যে মানে প্রকল্প রয়েছে, এই স্ট্রাকচারটাকে বিভিন্ন প্রকল্পকে মার্জ করা হয়েছে। এটি তিনটি প্রধান প্রকল্পকে একত্রে গঠন করা হয়েছে এবং এই তিনটে প্রকল্পকে একসঙ্গে বলা হচ্ছে সমগ্র শিক্ষা মিশন। এই তিনটি প্রকল্প কী কী? SSA সর্বশিক্ষা অভিযান একটা, নেক্সট হচ্ছে RMSA মাধ্যমিক শিক্ষা অভিযান, 3 নম্বর হচ্ছে TE শিক্ষক শিক্ষা টিচার এডুকেশন। এই তিনটেকে একসাথে মার্জ করে হয়ে যাচ্ছে সমগ্র শিক্ষা মিশন। এবার কিছু ফ্যাক্ট আমরা জানবো। দেখো প্রথমত জানতে হবে এই যে মেন থিংস অ্যান্ড ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এটা চালু হয়েছে কত? 2018-19 সালের শিক্ষাবর্ষে চালু হয়েছে। এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, মিনিস্ট্রি অফ এডুকেশন, ভারত সরকার, যার মন্ত্রী এই মুহূর্তে কারেন্ট ডেটে বলছি আমি ধর্মেন্দ্র প্রধান। এবং মনে রাখবে পশ্চিমবঙ্গ থেকে ভারতের শিক্ষা প্রতিমন্ত্রীর নাম হচ্ছে সুকান্ত মজুমদার। ভিশন কী আছে? ভিশন আছে টেকসই উন্নয়ন লক্ষ্য SDG 4 বা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। ফান্ডিং কে ক টাকা দেয়? রাজ্য ও কেন্দ্রের অনুদানের অনুপাত হলো 60:40, মানে কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্য দেয় 40% টাকা। এবং উত্তর পূর্ব অঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে সেক্ষেত্রে 90% সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় এবং 10% রাজ্য সরকার দেয়। মেজর শিফট কোথায় হয়? আগে স্কুল শিক্ষাকে প্রাথমিক ও মাধ্যমিক এই দুভাগে ভাগ করে দেখা হতো, এখন এটাকে একটা অখণ্ড বা হলিস্টিক ব্যবস্থা হিসাবে দেখা হয়। এবার আমরা কিছু এর উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য দেখব। ক্যাটাগরি, প্রথমত কোয়ালিটি এডুকেশন, গুণগত মান এই ব্যবস্থায় কী হচ্ছে? ডেসক্রিপশনে বা বিবরণে কী হচ্ছে? শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের শিখন ফলাফল লার্নিং আউটকাম এর উন্নত করার জন্য জোর দেওয়া হয়েছে। যে কোয়ালিটি এডুকেশন যাতে আমরা জোর পাই তার জন্য কিন্তু আউটকাম কী বেরোচ্ছে সেটার উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে, লার্নিং আউটকামের উপর জোর দেওয়া হচ্ছে, কোয়ালিটি এডুকেশনকে ভালোভাবে দেখানো হচ্ছে। নেক্সট হচ্ছে ডিজিটাল ইনঅ্যাক্টিভ বা ডিজিটাল যে উদ্যোগ সেটার জন্য বলা। অপারেশন ডিজিটাল বোর্ড বা স্মার্ট ক্লাসরুম এবং দীক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষাকে কিন্তু প্রযুক্তি নির্ভর করা হচ্ছে বা প্রযুক্তি নির্ভর শিক্ষা কিন্তু করা হচ্ছে। নেক্সট হচ্ছে ভোকেশনাল স্কিল, যেখানে কি হচ্ছে যে ভোকেশনাল স্কিল মানে হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। 9ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত বৃত্তিমূলক শিক্ষার প্রসার, যাতে শিক্ষার্থীরা কর্মমুখী হয়ে হতে পারে, মানে ভোকেশনাল শিক্ষার উপর খুব বেশি জোর দেওয়া আছে। নেক্সট হচ্ছে ইনকনক্লুশন বা অন্তর্ভুক্তি, মেয়েদের এবং বিশেষ চাহিদাপন্ন শিশুদের CWSN এর জন্য বিশেষ ব্যবস্থা এবং বৃত্তি প্রদান করা হচ্ছে। এবার আমরা দেখব এখান থেকে 5টা কোশ্চেন দেখব, যেটা তোমার কি সমগ্র শিক্ষা মিশন থেকে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম কোশ্চেন হতে পারে যে সমগ্র শিক্ষা মিশনের মূল লক্ষ্য কী বলো? হোয়াট ইজ দ্য মেইন গোল অফ তোমার সমগ্র শিক্ষা মিশন? দেখো এখানে তোমাকে বলতে হবে যে স্যার বা ম্যাম, সমগ্র শিক্ষা মিশনের মূল লক্ষ্য হলো প্রাথমিক থেকে বা প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মধ্যে সমান ও মানসম্মত শিক্ষা, ইনক্লুসিভ অ্যান্ড ইকুয়ালিটেবল কোয়ালিটি এডুকেশন কিন্তু নিশ্চিত করা, শিক্ষার গুণগত মান উন্নত করা। পরবর্তী হচ্ছে SSA
সমগ্র শিক্ষা মিশন সর্বশিক্ষা অভিযান SSA এবং সমগ্র শিক্ষা, এই দুটোর মধ্যে পার্থক্য কী? SSA এবং সমগ্র শিক্ষা মিশনের মধ্যে বা সমগ্র শিক্ষার মধ্যে পার্থক্য দেখো। সর্বশিক্ষা অভিযান SSA মূলত অষ্টম শ্রেণী পর্যন্ত এবং প্রাথমিক শিক্ষার উপরেই কিন্তু এটা মেনলি সীমাবদ্ধ ছিল, কিন্তু সমগ্র শিক্ষা মিশন একটা বৃহৎ আকার ধারণ করেছে এবং এই প্রকল্প ব্যাপক একটা প্রকল্প, যা প্রাথমিক শিক্ষা থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমগ্র স্কুল শিক্ষাকে কিন্তু একটি ছাতার তলায় নিয়ে এসেছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে প্রাইমারি লেভেলে এই মিশনের গুরুত্ব কী? দেখো, প্রাইমারি লেভেলে এই শিক্ষার গুরুত্ব কী? দেখো, প্রথমত বলি, প্রাইমারি স্তরে এই মিশন বা লাইব্রেরি গ্র্যান্ট, খেলাধুলার সরঞ্জাম, স্পোর্টস ইকুইপমেন্ট, লাইব্রেরি গ্র্যান্ট মানে লাইব্রেরির জন্য যে টাকা পাওয়া যায়, বিনামূল্যে পাঠ্যপুস্তক ও ইউনিফর্ম প্রদানের মাধ্যমে শিক্ষার কিন্তু উন্নত পরিবেশ গড়ে তুলেছে। এছাড়া এটি একটি প্রাথমিক শিক্ষাকে কিন্তু গুরুত্ব দিয়ে চলেছে। এরপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব, দীক্ষা পোর্টাল কি? এটি কিভাবে সাহায্য করে? দেখো, দীক্ষা হলো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা সমগ্র শিক্ষা মিশনের অংশ। এখানে শিক্ষকেরা শিক্ষার্থীর সামগ্রী পান এবং ছাত্রছাত্রীরা ইবুক, অডিও ভিজুয়াল কন্টেন্ট পায়। এটি ক্লাসরুম শিক্ষাকে প্রযুক্তির সাথে কিন্তু যুক্ত করেছে। এই মিশনে বা সমগ্র শিক্ষা মিশনে কি কি সুবিধা রয়েছে? এই মিশনে শিক্ষকদের পেশাগত উন্নয়নের প্রফেশনাল ডেভেলপমেন্ট হয় এবং এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। SCERT DIETকে আরও শক্তিশালী করে দেওয়া হয়েছে এবং শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা ডিজিটাল টুলস ব্যবহার করতে পারে এবং আরও ভালোভাবে পড়াতে পারে। আমরা দ্বিতীয় টপিকটাও আলোচনা করলাম এবং টপিক 3 যেটা হচ্ছে পাড়ায় শিক্ষালয়, খোলা আকাশের নিচে শিক্ষার আলো, এটা আমরা পরবর্তী ক্লাসে কিন্তু দেখব। ধন্যবাদ।